স্থলপথ ব্যবহার করে বাংলাদেশি পণ্য আমদানিতে বিধি নিষেধ আরোপ করেছে ভারত। বাংলাদেশ থেকে বেশি রপ্তানি হয় এমন পণ্যে এই বিধি নিষেধ আরোপ করা হয়েছে। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়। বাংলাদেশের ব্যবসায়ীরা এখন ভারতের সিদ্ধান্তের সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিশ্লেষণ করছেন। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এর হিসেবে ভারতের 2023-24 অর্থ বছরে বাংলাদেশ মোট 157 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 3.75% আসে ভারত থেকে। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে 900 কোটি ডলারের পণ্য আমদানি করে। এর বড় অংশ শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য। ভারতীয় ভোগ্য পণ্যের বড় বাজার বাংলাদেশ। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2023-24 অর্থ বছরে দেশটির শীর্ষ 10 রপ্তানি গন্তব্যের 8 নম্বর ছিল বাংলাদেশ। মোট রপ্তানি আয়ের 2.55% এসেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশি পণ্যের শীর্ষ 10টি রপ্তানি গন্তব্যের মধ্যে ভারত একটি। এর অবস্থান বছরভেদে 8-এর আশেপাশে থাকে। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, এরপরে রয়েছে জার্মানি, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স। এশিয়ার দেশ জাপান অথবা চীন বাংলাদেশের রপ্তানি গন্তব্যের শীর্ষ তালিকায় নেই। রাশিয়াতেও রপ্তানি অনেক কম। চীনে বাংলাদেশ 2023-24 অর্থ বছরে প্রায় 72 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। ভারতে রপ্তানি করেছে এর দ্বিগুণেরও বেশি। বাংলাদেশের রপ্তানি খাত যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো নির্ভর। স্বল্প সংখ্যক বাজারের উপর এই নির্ভরশীলতা কিছুটা ঝুঁকিপূর্ণ। তাই অর্থনীতিবিদরা বিভিন্ন সময় নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন। বিগত এক দশকে ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি বেড়েছে। অবশ্য কোনো কোনো বাজারে কোনো বছর কমেছে। নতুন বাজার সৃষ্টি ও নতুন পণ্য রপ্তানি বাড়াতে সরকার নগদ সহায়তাও দিয়ে থাকে। পোশাকের বাইরে নতুন পণ্য হিসেবে ভালো করছিল প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। বিশেষ করে ভারতের বাজারে বাংলাদেশের বিস্কুট, চানাচুর, চিপস, ফ্রুট ড্রিঙ্ক, পানীয়, সরিষার তেল, কেক ইত্যাদি পণ্য বেশ ভালো রপ্তানি হচ্ছিল। বাংলাদেশের কোনো কোনো ব্র্যান্ড ভারতের স্থানীয় ব্র্যান্ডগুলোকে প্রতিযোগিতা ও নতুন পণ্য বাজারে ছাড়ার ক্ষেত্রে পেছনে ফেলেছিল। যেমন প্রাণ আরএফএল গ্রুপের পটাটা বিস্কুট ভারতে ব্যাপক জনপ্রিয় হয়। স্থানীয় ব্র্যান্ডগুলো তখন পটাটার মতো বিস্কুট তৈরি করতে শুরু করে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের পণ্যে যে বিধি নিষেধ আরোপ করেছে তাতে বেশ কয়েকটি দিক রয়েছে। প্রথমত, ভারতের কোনো স্থলবন্দর ব্যবহার করে দেশটিতে বাংলাদেশ পোশাক রপ্তানি করতে পারবে না। রপ্তানি করা যাবে কলকাতার হলদিয়া বন্দর এবং মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে। নবসেবা বন্দরটির নাম জওহরলাল নেহেরু বন্দর। দ্বিতীয়ত, বাংলাদেশ থেকে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে শুল্ক স্টেশন ব্যবহার করে প্রক্রিয়াজাত খাদ্য, পানীয়, আসবাব, প্লাস্টিক পণ্য, সুতা ও সুতার উপজাত ইত্যাদি রপ্তানি করা যাবে না। উল্লেখ্য, শুল্ক স্টেশন ও স্থলবন্দরের মধ্যে পার্থক্য হল, শুল্ক স্টেশনে স্থলবন্দরের মতো অবকাঠামো থাকে না, সেখানে শুধু শুল্ক সংগ্রহের ব্যবস্থা থাকে। তৃতীয়ত, পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ী শুল্ক স্টেশন দিয়েও প্রক্রিয়াজাত খাদ্য, পানীয়, আসবাব, প্লাস্টিক পণ্য, সুতা ও সুতার উপজাত ইত্যাদি রপ্তানি করা যাবে না। এর মানে বাংলাদেশের লালমনিরহাটের বুড়িমারি ও পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে এসব পণ্য রপ্তানি হবে না। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার সহ ওই এলাকায় বাংলাদেশের এসব পণ্যের বেশ চাহিদা আছে। চতুর্থত, ভারত বাংলাদেশের মাছ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি, ভোজ্য তেল ও ভাঙ্গা পাথর আমদানিতে বিধিনিষেধ আরোপ করেনি। পাশাপাশি ভারতের বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ প্রযোজ্য হবে না। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে বাংলাদেশি পণ্য বন্দর থেকে ফেরত আসার ঘটনাও ঘটেছে। বাংলাদেশের প্রাণ আরএফএল গ্রুপের 17 ট্রাক খাদ্যপণ্য বুড়িমারি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি যাওয়ার কথা ছিল। ভারতের বিধিনিষেধের কারণে পণ্যগুলো আটকে যায়। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বা বিটিটিসি এর সাবেক সদস্য ও বাণিজ্য বিশ্লেষক মোস্তফা আবিদ খানের মতে, 7 সিস্টার্স নামে পরিচিত ভারতের 7 রাজ্যে কোনো সমুদ্র বন্দর নেই। ভারতের বিধি নিষেধের কারণে ওইসব রাজ্যে কার্যত বাংলাদেশের রপ্তানি বন্ধ হয়ে যাবে। কারণ বাংলাদেশের পক্ষে সমুদ্র বন্দর দিয়ে এবং পরে সড়ক পথে ওইসব রাজ্যে রপ্তানি কঠিন। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা 7 সিস্টার্স নামে পরিচিত। এসব রাজ্য ভূবেষ্টিত, কোনো সমুদ্র বন্দর নেই। ভারতের মূল ভূখণ্ড থেকে পণ্য পরিবহন জটিল ও দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। তবে বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে এসব রাজ্যের ভৌগোলিক অবস্থান, ফলে বাংলাদেশের জন্য ওইসব রাজ্যে পণ্য পাঠানো সহজ ও সাশ্রয়ী। ভারতের সবচেয়ে বেশি রপ্তানি হয় পোশাক। ইপিবির তথ্য বলছে, 2023-24 অর্থ বছরে দেশটিতে প্রায় 55 কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। বাংলাদেশ পোশাক রপ্তানি করে ওই অর্থ বছরে 3,814 কোটি ডলার আয় করেছে। ভারতে গেছে মোট পোশাকের 1.5%-এরও কিছু কম। পোশাকের পরে বেশি যায় পাট ও পাটজাত পণ্য। দেশটিতে বাংলাদেশের পাট খাত ভালো করছিল, তবে 2017 সালে দেশটি বাংলাদেশি পাট পণ্যে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে। উৎপাদন খরচের চেয়ে কম দামে রপ্তানি করে স্থানীয় শিল্পের ক্ষতি করার অভিযোগে তারা এই শুল্ক আরোপ করে। 2023 সালে শুল্কের মেয়াদ 5 বছর বাড়ানো হয়।
2023-24 অর্থ বছরে ভারতে প্রক্রিয়াজাত খাদ্য ও তেল জাতীয় পণ্য রপ্তানি হয়েছে প্রায় $12 কোটি। এরপরে রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, আয়ের পরিমাণ প্রায় $10 কোটি। ভারতে 2023-24 অর্থ বছরে বাংলাদেশ প্লাস্টিক পণ্য রপ্তানি করেছে $4.5 কোটি সমপরিমাণ। দেখা যাচ্ছে ভারতের বাজারে বাংলাদেশের প্রধান 5টি পণ্যের 3টি হলো পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য ও প্লাস্টিক। তাই বিধি নিষেধ এই পণ্যগুলো ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাট পণ্য আগে থেকেই শুল্ক বাধার মুখে পড়েছিল। রপ্তানি বাধাগ্রস্ত হয় দুই ধরনের বাধাই, একটি শুল্ক আরোপ, অন্যটি অশুল্ক বাধা। পণ্যের মান সনদ সংক্রান্ত জটিলতা, বন্দরে বারবার পরীক্ষা, নির্দিষ্ট বন্দর ব্যবহার করতে না দেওয়া ইত্যাদি অশুল্ক বাধার মধ্যে পড়ে। সামগ্রিকভাবে রপ্তানি আয়ের ওপর প্রভাব খুব একটা বড় না হলেও ভারতের বাজার নির্ভর ব্যবসায়ীদের জন্য বিধি নিষেধটি দুশ্চিন্তার। যেমন প্রাণ আরএফএল গ্রুপ বছরে $5 কোটি পণ্য ভারতে রপ্তানি করে, তারা ক্ষতিগ্রস্ত হবে। আবার হাতিল ফার্নিচারের বেশ কিছু বিক্রয় কেন্দ্র ভারতে রয়েছে, তাদের পক্ষে সেগুলো টিকিয়ে রাখা কঠিন হবে। ভারতের এই সিদ্ধান্ত রাজনৈতিক কিনা তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আসেনি। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কারণ বলা হয়নি। ভারতের গণমাধ্যমগুলো দেশটির সরকারের সিদ্ধান্তকে পাল্টা পদক্ষেপ হিসেবে দেখাচ্ছে। এনডিটিভির প্রতিবেদনে সরকারের এক কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়, বাংলাদেশ ভারত থেকে স্থলপথে সুতা আমদানি নিষিদ্ধ করেছে, সেটার পাল্টা হিসেবে নতুন বিধিনিষেধ আরোপ। ভারত গত এপ্রিলে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে। এরপর গত 15 এপ্রিল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর স্থলপথে ভারত থেকে সুতা আমদানি নিষিদ্ধ করেছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত দর্শক শ্রোতা, ভারতের আমদানি রপ্তানি নিয়ে ভারতের মোদির মাথা গরম হয়ে গেছে। এই প্রতিবেদনটা আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। আরও ভালো ভিডিও পেতে এসআই মোল্লা 24 নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শেয়ার করে এসআই মোল্লা 24 নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।